নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ফের কর্মবিরতির হুঁশিয়ারি আলু ব্যবসায়ীদের। বিভিন্ন সীমান্তে আলুর গাড়ি আটকানোর অভিযোগ উঠছে এবং তার ফলে ফের কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে আলু ব্যবসায়ীদের তরফ থেকে আবারও কর্মবিরতির হুঁশিয়ারি। ফলে আলুর দাম বাড়ার একটা আশঙ্কা কিন্তু আবারও উঠছে। আপনাদের জানিয়ে রাখবো, ফের কর্মবিরতির হুঁশিয়ারি আলু ব্যবসায়ীদের। বিভিন্ন সীমান্তে আলুর গাড়ি আটকানোর অভিযোগ উঠছে এবং সেই কারণে আলু ব্যবসায়ীরা আবারও হুঁশিয়ারি দিলেন কর্মবিরতির। বিভিন্ন সীমান্তে আলুর গাড়ি আটকানোর অভিযোগকে এবার ফের কর্মবিরতির হুঁশিয়ারি আলু ব্যবসায়ীদের। ফলে আলুর দাম বৃদ্ধির আবারও আশঙ্কা। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদেই ধর্মঘটের হুঁশিয়ারি। আটকে রাখা সমস্ত গাড়ি ছাড়ার দাবি আলু ব্যবসায়ীদের। আমরা দেখেছি বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্তে আলুর গাড়ি আটকে দিচ্ছে পুলিশ এবং তারই প্রতিবাদে এবার আলু ব্যবসায়ীদের কর্মবিরতির হুঁশিয়ারি। ফলে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা। আপনাদের জানিয়ে রাখবো, আলু ব্যবসায়ীদের ফের কর্মবিরতির হুঁশিয়ারি। সরকারি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আলু ব্যবসায়ীদের তরফ থেকে এবং আটকে রাখা যে সমস্ত গাড়ি সেই সমস্ত গাড়ি ছাড়ার দাবি আলু ব্যবসায়ীদের। হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি আমাদের মিটিংয়ের যেটা সিদ্ধান্ত হলো, বহির্রাজ্যে আলু যাওয়াটা এখনো স্বাভাবিক হয়নি। এখনো পর্যন্ত সমস্ত বর্ডারগুলোকে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্নভাবে পুলিশ কোথাও কোথাও গাড়ি আটকে ড্রাইভারকে কেস দিয়ে চালান করে দিচ্ছে। ঠিক এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে কোথাও আলু সরবরাহ করবো না, আলু সরবরাহ কাজ বন্ধ থাকবে। অর্থাৎ সোমবার রাত্রি থেকে সারা রাজ্যে কোথাও হিমঘর থেকে আলু নামবে না। আমাদের যৌথভাবে এই সিদ্ধান্তই একই হয়েছে। ওয়াকআপ বিল নিয়ে বিতর্ক অব্যাহত এবং ওয়াকআপ নিয়ে ঝাঁজ বাড়াচ্ছে বিরোধীরা এবং ইতিমধ্যে আপনারা জানেন যে জেপিসির মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র। বিধায়ক বিরোধীদের হট্টগোল ও তুমুল প্রতিবাদের মধ্যে 8ই অগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। মুসলমানদের ধর্মীয় স্বাধিকারে হস্তক্ষেপের লক্ষ্যে ওই সংশোধনী আনা হয়েছে, যা আদতে ভারতের সংবিধান বিরোধী। বিল পেশের প্রতিবাদে এমনই দাবিতে সংসদে সরব হয়েছিলেন বিরোধী সদস্যরা। পেশ হওয়া বিল নিয়ে দীর্ঘ বিতর্ক চলে। কেন্দ্রে তাঁর দল আর একক শক্তিতে সরকারে নেই, তাই সংখ্যার জোরে বিল পাশ করানোর পথে যেতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐকমত্যের লক্ষ্যে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে বা জেপিসিতে পাঠানো হয়। বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বে জেপিসি গঠিত হয়। মোট 31 জনের কমিটি। রাজ্যসভা থেকে 21 ও লোকসভা থেকে 10 জন প্রতিনিধি নিয়ে জেপিসি গঠন করা হয়। কিন্তু বিজেপি ব্র্যান্ডেড গণতন্ত্রের এমনই মহিমা, লোকসভার 10 জনের মধ্যে 7 জনই পদ্ম শিবিরের সাংসদ। অর্থাৎ কমিটিতে বিরোধী প্রতিনিধিরা যে মতই ব্যক্ত করুন না কেন, সংখ্যার জোরে তা খারিজ করার রাস্তা খুলেই জেপিসি গঠন করা হয়েছে। This committee has not visited state of Bihar. This committee has not gone to West Bengal. Jammu Kashmir. This joint working committee, the chairman assured us that a minister from Delhi government will call. That has not been called. There are many stakeholders which want to come. In fact, I am telling you, from Kashmir, Mir Wais Umar Farooq wants to come. ये ज्वाइंट पार्लियामेंट्री कमेटी ऑन वक्फ जो स्पीकर साहब ने बनाया, पिछले 3 महीने में लगातार 29 मीटिंग्स हुई। मोर देन 147 डेलीगेशंस आए, जिसमें स्टेट के ऑफिशियल्स, वक्फ बोर्ड, माइनॉरिटी कमीशन, मुस्लिम्स के जितने संगठन हैं, सभी संगठनों को मैंने अवसर दिया। জামিয়াতে ইসলামী হিন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনের দাবি, গেরুয়া শিবির দীর্ঘ সময় ধরেই দিল্লি সহ দেশের নানা গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ওয়াকফ সম্পত্তি দখল করতে তৎপরতা দেখাচ্ছে। প্রস্তাবিত সংশোধনী সেই জন্যই আনা হয়েছে। কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, রাজ্যের সঙ্গে আলোচনা করে এই বিলটা নেওয়া উচিত ছিল, কারণ রাজ্য ওয়াকফ সম্পত্তি পরিচালনা করে। ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে যদি কেন্দ্রীয় সরকারের আনা বিল আইনে পরিণত হয়। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ একটা সম্প্রদায়ের বিরোধী বিল প্রস্তাব করা হচ্ছে কেন? এই ধরনের একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সমস্যার সৃষ্টি করছে। বিলটির মাধ্যমে ২৬ নম্বর ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার ও ১৪ নম্বর ধারায় সাম্যের অধিকারকে লঙ্ঘিত করা হয়েছে। এই কারণে আমরা এই বিলটির কঠোর প্রতিবাদ করছি। এই বিল এভাবে নিয়ে এসে রাজ্য বিধানসভাকেও অপমান করা হয়েছে। শনিবার ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে রানী রাসমণি রোডে একটি বিশাল সমাবেশ করে তৃণমূলের সংখ্যালঘু সেল। আজকে সব অতীতের সবগুলো সভাকে ছাপিয়ে গিয়ে যে ঢল নেমেছিল, জনসমুদ্র বঙ্গোপসাগরের গর্জন আমরা কলকাতার বুকে দেখলাম, তাতে আজকে থেকে বিজেপির এই ওয়াকফ বিল পাশ করার স্বপ্ন একেবারে রঙিন স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে। বিজেপির আজকের এই আওয়াজে কলকাতা থেকে ওয়াকফ বিল পাশ করার যে তাদের স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, সেটা আজকে থেকে বিজেপির মাথা খারাপ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে এখন সংখ্যালঘু ব্লক ভোট। এর জন্যই তৃণমূল কংগ্রেস আজকে টিকে আছে। তাই সমস্ত সচেতন হিন্দুকে এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত আধুনিক মুসলমান তরুণ তরুণীকে সচেতন হতে হবে। এতকাল যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণার অধিকার ছিল বোর্ডের হাতে। প্রস্তাবিত সংশোধনীতে ওয়াকফ বোর্ডের হাত থেকে ওই অধিকার তুলে দেওয়া হবে জেলা শাসক বা সমমর্যাদার কোনো আধিকারিকের হাতে। ওয়াকফ বোর্ডে কোনো অমুসলমান প্রতিনিধি থাকার সংস্থান ছিল না। নয়া সংশোধনীতে ৩ জন অমুসলমান প্রতিনিধি রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, অন্যান্য ধর্মের নিয়ন্ত্রক সংস্থায় ভিন্ন ধর্মের ব্যক্তির প্রতিনিধিত্বের সুযোগ থাকে না, তাহলে ওয়াকফের ক্ষেত্রে তা মানা হবে না কেন? আরএসএস এর আসন্ন শতবর্ষে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র বদলে হিন্দু রাষ্ট্র নির্মাণে বদ্ধপরিকর ছিল মোদী বাহিনী, কিন্তু সংসদের 2 কক্ষে সংবিধান বদল করার মতো একক শক্তি নরেন্দ্র মোদীর নেই। তাই ধাপে ধাপে নানা অছিলায় সেই পথে হাঁটতে গিয়েই ওয়াকফ বোর্ডে সংশোধনের অজুহাতে হিন্দুত্বের আগ্রাসন বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। ফের বিতর্কে তৃণমূল সাংসদ সৌগত রায়। বাংলাদেশ নিয়ে সংসদে আলোচনা চান সৌগত। দলের অনুমতি না নিয়ে আলোচনা চেয়ে নোটিশ। অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করেননি। বাংলাদেশ নিয়ে বরাবরই নীরব থেকেছে তৃণমূল। স্বয়ং মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকেই ভারতের অবস্থান বলে মেনে নেওয়ার কথা জানিয়েছেন। এ বিষয়ে দলের অবস্থান যে এক প্রকার স্পষ্ট তা নির্দিষ্ট করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু দলের লোকসভা কমিটিকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা চেয়ে লোকসভায় নোটিশ দেওয়ার অভিযোগ উঠেছে দমদমের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে। দলকে কার্যত অন্ধকারে রেখে সংসদে নোটিশ দেওয়ার ঘটনায় শুরু হয়েছে চর্চা। এ বিষয়ে দলের অন্দরে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়বেন কিনা সাংসদ, উঠছে প্রশ্ন। সম্প্রতি তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সংসদ, বিধানসভা এবং দলের অভ্যন্তরের শৃঙ্খলার জন্য 3টি কমিটি গড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দলবিরোধী কার্যকলাপের অভিযোগে শোকজ করা হয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। ইতিমধ্যেই তিনি জবাবও দিয়েছেন। তাহলে সৌগত রায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে না কেন, প্রশ্ন তুলেছে দলেরই একাংশ। যদিও এ ব্যাপারে তৃণমূল সাংসদের সঙ্গে কলকাতা টিভির তরফে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। কলকাতা টিভি। রাজ্যসভায় শেষ বেঞ্চে বসার আবেদন সুখেন্দু শেখর রায়ের। সামনের সারি থেকে পিছনের সারিতে বসতে চান তৃণমূলের রাজ্যসভার সদস্য। সুখেন্দু শেখরের আবেদনে জল্পনা তৃণমূলের অন্তরে। কৌশলে দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন সুখেন্দু শেখর, মত রাজনৈতিক মহলের। বিধায়ক হুমায়ুন কবিরের পর এবার সাংসদ সুখেন্দু শেখর রায়। দলের প্রবীণ নেতার বিরুদ্ধে এবার দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে খবর, আরজিকর কাণ্ডের সময় থেকেই বিদ্রোহী ভূমিকায় দেখা গিয়েছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে। তারপর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। সম্প্রতি দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সুখেন্দুকে না ডাকার পর সেই জল্পনা আরও দৃঢ় হয়।
দলের সঙ্গে সুখেন্দু শেখরের যে দূরত্ব বেড়েছে তা আরও স্পষ্ট হয়েছে রাজ্যসভার সাংসদের একটি চিঠি ঘিরে। সূত্রের খবর, তৃণমূলের সাংসদ হিসেবে এতদিন রাজ্যসভার সেকেন্ড বেঞ্চে বসতেন সুখেন্দু। সম্প্রতি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে চিঠি দিয়ে তিনি নিজের আসন পরিবর্তনের অনুরোধ করেছেন। সেকেন্ড বেঞ্চের পরিবর্তে তিনি পিছনের সারিতে বসতে চেয়েছেন। এই চিঠির পর থেকেই সুখেন্দুও যে দলের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছেন সেটাও এক প্রকার স্পষ্ট হয়। যদিও কলকাতা টিভির তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। কলকাতা টিভি। দলের নবীন প্রবীণ বিতর্কে ঢুকতে চাইলে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জাতীয় কর্মসমিতির বৈঠকে একাধিক কমিটিতে প্রাধান্য পেয়েছেন তৃণমূলের প্রবীণ নেতারা। শনিবার সেই প্রসঙ্গেই অভিষেক বলেন, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। দল যাদের যোগ্য মনে করেছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। যোগ্যতা প্রমাণ তাদেরই করতে হবে। আমি মনে করি দলের নির্দেশে সকলে শিরোধার্য করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরও জানিয়েছেন, দল আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে তা পালন করার চেষ্টা করেছি। এদিন ডায়মন্ড হারবারে ডাক্তারদের কনভেনশনের পর সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ। দল যদি মনে করেছে, দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে, যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। সাংগঠনিক দায়িত্বে আমি যখনই ছিলাম, দল যে দায়িত্ব দিয়েছে, আমি নির্বাচনের সময় আপনারা দেখেছেন আমি করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে। শনিবার আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে সেবাশ্রয় প্রকল্পের ঘোষণা করেন তিনি। নতুন বছর থেকে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্পে 7 বিধানসভার চিকিৎসা শিবির চলবে। স্বাস্থ্য শিবিরের মাধ্যমে চলমান হাসপাতাল পরিষেবা দেওয়ার ভাবনাও রয়েছে। 75 দিনের কর্মসূচিতে স্বাস্থ্য শিবিরের সাধারণ রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজি পরিষেবা দেওয়ারও পরিকল্পনা রয়েছে। কি যে প্রায় 23 লক্ষ লোকের কাছে পৌঁছাতে গেলে একটা লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি আপনি দেখেন তাহলে একটা লোকসভাতে 2000 বুথ আছে এবং সেই 2000 বুথে প্রায় 23 লক্ষ 24 লক্ষ লোক থাকে এবং প্রত্যেকটা বিধানসভায় যদি আমরা 10 দিন করে একটা শিবির করি তাহলে খুব কম হলেও আমাদের 400 থেকে 500 ডাক্তার প্রয়োজন হবে। এই কর্মসূচি অর্থাৎ সেবাশ্রয় শেষ হওয়ার পরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যেখানে অর্থাৎ 15-16 তারিখ নাগাদ যদি শেষ হয়, আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের 5000 ডাক্তারের একটা কনভেনশন আমরা করব। এখন সময় একটি বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। টাকা দেওয়ার পরেও আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগ, সেই টাকা ফেরত চাইতে গেলে ব্যক্তিকে মারধরের অভিযোগ করছে। অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুরের ঘটনা। টাকা দেওয়ার পরেই আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগ এবং সেই টাকা চাইতে গেলে মারধরও করা হয়, এমনটাই তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুরের ঘটনা ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে থানায়। তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুরের ঘটনা। আপনাদের জানিয়ে রাখবো, আবাস যোজনার নাম থাকা সত্ত্বেও সেখানে টাকা দেওয়ার অভিযোগ করছে এবং টাকা চাইতে গেলে মারধর করার অভিযোগ করছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। টাকা দেওয়ার পরেও আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগ, সেই টাকা ফেরত চাইতে গেলে ব্যক্তিকে মারধরের অভিযোগ করছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুরের ঘটনা এবং ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এই ঘটনাটি ঘটেছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত রায়। জয়ন্ত, কি অভিযোগ করছে ঠিক? নাম নেই আবাস যোজনার তালিকায়। শনিবার রাত্রে ঘটনায় কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের মিঠিপুর এলাকায়। ওই ব্যক্তিকে মেরে
মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় লোকজনের তাকে জয়ন্ত, স্থান পরিবর্তন করে কথা বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, একেবারে যেমনটা তুমি জানাচ্ছিলে। শনিবার রাত্রে এই ঘটনায় কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের মিঠিপুরে। ওই ব্যক্তিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ হয়েছে বলে অভিযোগ। স্থানীয় তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করার পরে আক্রান্তের নাম আলু শেখ, তার বাড়ি রঘুনাথগঞ্জের ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুরে। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে জয়ন্ত। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয়ন্ত রায়। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির প্রতিবাদে উত্তাল এপার বাংলাও। এই গ্রেপ্তারি ঘিরে বাংলাদেশে যে হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে উদ্বিগ্ন ভারতের সীমান্তবর্তী জেলার মানুষজনও। তাদের অনেকের আত্মীয় স্বজন বাংলাদেশে থাকেন। সেই উদ্বেগের চিত্র উঠে এসেছে বিভিন্ন জেলায়। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, তার আঁচ এসে পড়েছে বাংলাতেও। শনিবার আলিপুরদুয়ার সনাতন জাগরণ সমিতির আহ্বানে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা শাসককে দেওয়া হয় স্মারকলিপি। আলিপুরদুয়ার বিএমএস ময়দান থেকে মিছিল করে ডুয়ার্স কর্নার সামনে অবস্থান বিক্ষোভ করেন সংগঠনের সদস্যরা। তাদের দাবি, বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, মঠ মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ওপার বাংলায় হিন্দুদের উপর নির্যাতনের নিয়ে এবার ফের পড়শি দেশকে রাষ্ট্রীয় দায়িত্ব মনে করিয়ে দিয়েছে ভারত। পাশাপাশি একাধিক দেশ এই নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন। এই আবহেই কাকদ্বীপে লাখখানেক মানুষ আতঙ্কে ভুগছেন। বিভিন্ন কলোনিতে বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। আমরা খুব চিন্তায় আছি, মানে রাত্রে ঘুমাই না, কারণ আমার একটা মেয়ে আছে, আমার জামাই আছে, আমার নাতি এরা আছে। এই যে কী অবস্থা, যে কীভাবে দিন কাটাচ্ছে, আজকে দুদিন পর্যন্ত ফোন করে ধরছে না। বাড়িতে লুটপাট হচ্ছে, হ্যাঁ, আগুন জ্বালাচ্ছে, লুটপাট হচ্ছে, রাত্রে মেয়েদেরকে পাশাপাশি অত্যাচার করছে, সুন্দর সুন্দর মেয়েগুলো ধরে নিচ্ছে। দেখি বলে, পিসি তোমরা ওখান থেকে কেন আসলে? বাবারে, আমাদের দুঃখের বিষয়, আমরা ওইখানে মোলার জন্য থাকতে পারছি না, আমাদের না জাল সব ডুবাই দিছে, কি করে আমরা ওই দেশে থাকবো? অগ্নিগর্ভ বাংলাদেশে আতঙ্কের ছাপ স্পষ্ট আদিবাসীদের মুখে। তারা জানাচ্ছেন, চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতারির পর বাংলাদেশে অশান্তি আরও বেড়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা। খুবই খারাপ অবস্থা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। আপনি বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ। কদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন? এই গত শনিবারে গেছি। হ্যাঁ, কি দেখলেন? দেখলাম আন্দোলন, মারামারি, হুটোপাটা, আগুন ধরে পুড়িয়ে দিচ্ছে। অপরদিকে বাংলাদেশের অনেকে বলছেন, হাসিনা সরকারের সময় ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে ইউনূস সরকার আসার পরেই বিভিন্ন রকম আন্দোলন ও অশান্তির সৃষ্টি হচ্ছে বাংলাদেশ জুড়ে, যাতে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে। মানে 5 তারিখের পর থেকে কম ছিল, তারপরে আপনার কিছুটা স্বাভাবিক করলো, করার পরে আবারও কম দেওয়া হলো, তারপরে আবার স্বাভাবিক করার পরে এখন দেশের পরিস্থিতি একটু মানে অন্যরকম একটা। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আগের সরকার যে ছিল খুব ভালো ছিল। বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে আসা বেশিরভাগ মানুষ এখন ভিসার সমস্যায় ভুগছেন। পাওয়া যাচ্ছে না ভিসা স্লট, কমেছে দুই বাংলার মধ্যে যাতায়াত, যার জেরে ভাটা পড়েছে বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যবসাতেও। কলকাতা টিভি। নজর রাখবো যে খবরের দিকে। চোপড়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করছে, কোটি কোটি স্কলারশিপের টাকা প্রতারণার অভিযোগ। তাজামুল হকের বিরুদ্ধে এই অভিযোগ করছে। বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, কি অভিযোগ তোলা হচ্ছে ঠিক?
দেখো, কয়েক কোটি টাকার স্কলারশিপের প্রতারণা চক্রাবাকে যে দাসপাড়ার গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ তাজিমুল হক আছে তার বিরুদ্ধে, এর জন্য কিন্তু সিআইডি কিন্তু প্রশাসনকে একটা চিঠি দিয়েছে। এই ঘটনার কিন্তু বিষয়টা স্বীকার করে নিয়েছে প্রধান জিল্লুর আহমেদ আর মনসুর আহমেদ আর উপপ্রধান জিল্লুর। এই ঘটনার ফলে কিন্তু এলাকায় আবার একটা অন্য চিত্র ধরা পড়েছে। রাজনৈতিক ভাবে এই ঘটনার কিন্তু সবাই প্রতিবাদ করছে। এবং একটা জিনিস তোমাকে বলে রাখি, চোপড়া কিন্তু বারংবার সবসময় শিরোনামে চলে আসছে। জেসিবি কাণ্ড থেকে শুরু করে ট্যাব কাণ্ড থেকে শুরু করে এবার এই ট্যাবের যে গল্প, এবার স্কলারশিপের গল্প, সমস্তটাই কিন্তু চোপড়াকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। চোপড়া একটা ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে সাইবার ক্রাইমের, অর্থাৎ জামতারা যেটা আমরা বলছি, সেই জামতারা কিন্তু জামতারা গ্রামের গ্যাংয়ের যে আরেকটি গ্রুপ, সেইটা কিন্তু এবার চোপড়াতে ধরা, অর্থাৎ চোপড়া গ্যাং বলে আবার কিন্তু আরেকটা নতুন ভাবে এই স্ক্যামের যত ঘটনা সেটা কিন্তু ঘটে উঠছে। ধন্যবাদ জানাবো বিক্রমাদিত্য। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী গ্রাম, স্বাস্থ্যকেন্দ্র থাকলেও ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না হাজার হাজার গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ, নাকুয়াদহ স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসকরা আসেন না, নেই বেড। তাই শিবহাটি গ্রামীণ হাসপাতাল বা বসিরহাট জেলা হাসপাতালে যেতে হয় চিকিৎসার জন্য। বসিরহাটের 1 নম্বর ব্লকের সীমান্তবর্তী ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে একমাত্র স্বাস্থ্যকেন্দ্র নাকুয়াদহ। এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ। কিছু হলেই তাদের ছুটে যেতে হয় নাকুয়াদহ স্বাস্থ্যকেন্দ্রে। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসকরা নিয়মিত আসেন না, নেই বেডের ব্যবস্থা। সেই কারণেই চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার মানুষ। গ্রামের লোকজনের বক্তব্য, চিকিৎসা পরিষেবা পেতে দীর্ঘ পথ পেরিয়ে তাদের যেতে হয় শিবহাটি গ্রামীণ হাসপাতাল বা বসিরহাট জেলা হাসপাতালে। ডাক্তার আসেন, কি চাইছেন? আমরা ঠিকমতো ডাক্তার চাইছি, সেভাবে পরিষেবাটা চাইছি ঠিকমতো। কোনো বেডের ব্যবস্থা নেই, এখানে বেড ব্যবস্থা করতে গেলে বদতলায় যেতে হবে, ঠিক আছে? বদতলা না শিবহাটে যেতে হবে। এই বিষয়ে স্বাস্থ্যকেন্দ্রের হেলথ অ্যাসিস্ট্যান্ট মৌমিতা চৌধুরীর বক্তব্য, পর্যাপ্ত চিকিৎসক নেই, তাই এলাকাবাসীরা সমস্যার সম্মুখীন হন। তবে একমাত্র স্বাস্থ্যকেন্দ্রে যে বেডের ব্যবস্থা নেই সে কথা মেনে নিয়েছেন তিনি। সমস্যা রয়েছে, ডাক্তারবাবু কম রয়েছে, তারপরে আমাদের এখানে ফার্মাসিস্ট নেই। আচ্ছা, সমস্যা অনেক। নাকুয়াদহ স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত বেড পরিষেবা চালুর দাবি এলাকাবাসীর। এই বিষয়ে ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বক্তব্য, খোঁজাডাঙ্গার মতো আন্তর্জাতিক সীমান্ত ও স্থলবন্দর রয়েছে। জিনিসপত্র লোডিং আনলোডিং করতে গেলে শ্রমিক, খালাসি এমনকি চালকরা পর্যন্ত বিভিন্ন সময়ে নানা দুর্ঘটনার সম্মুখীন হন। হাসপাতালে শুধুমাত্র আউটডোর পরিষেবা চালু রয়েছে। প্রশাসনের কাছে বেডের ব্যবস্থা এবং পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের আবেদনের আশ্বাস দিয়েছেন ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চিন্ময় সরকার। কলকাতা টিভি। চোখ রাখবো পরের খবরে। যুক্তরাষ্ট্রে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডায় ট্রুডো। ফ্লোরিডার এক বিলাসবহুল হোটেলে সারলেন ডিনার। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের এক হোটেল থেকে ট্রুডোকে বের হতে দেখা যায়। সেখান থেকে বের হয়ে ট্রাম্পের মারে লাগো রিসর্টে যান ট্রুডো। দীর্ঘক্ষণ বৈঠক চলার পর একসঙ্গে ডিনার সারেন ট্রাম্প ট্রুডো। তবে ট্রুডোর এই যুক্তরাষ্ট্রের সফর পূর্ব নির্ধারিত ছিল না। এমনকি ট্রুডোর সরকারি কার্যসূচিতেও ফ্লোরিডা সফরের কথা আগে থেকে উল্লেখ ছিল না। অবৈধ অভিবাসী, সীমান্তে নিরাপত্তা ও মাদক চোরাচালান ইস্যুতে কয়েকদিন আগেই হুঁশিয়ারি বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি অঙ্গীকার করেন, অবৈধ অভিবাসী ও সীমান্ত সুরক্ষা ইস্যু সমাধান না করা পর্যন্ত কানাডা ও মেক্সিকোর সকল আমদানি পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এছাড়াও চীনের আমদানি করা সকল পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা করেন ট্রাম্প। এমন হুমকির পরেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এ বিষয়ে ট্রুডোর কার্যালয় এবং ট্রাম্পের প্রতিনিধিরা কোনো মন্তব্য করেননি।
ধীর গতির অর্থনীতি এবং জীবনযাত্রার বাড়তি ব্যয়ের কারণে কয়েক বছর ধরে ধুঁকছে কানাডা। এসব কারণে ট্রুডোর জনপ্রিয়তাও এখন তলানিতে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণা নিঃসন্দেহে ট্রুডোকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলবে, যার কারণেই পরবর্তী নির্বাচনে ট্রুডোর দল লিবারেল পার্টি অফ কানাডা ধরাশায়ী হতে পারে বলে মনে করছে বিশ্লেষক মহল। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।